আচ্ছা দেখেন এখন আমাদের ওয়েবসাইটটা যে আছে, আমাদের ওয়েবসাইটের মধ্যে কি কি করছি, একটা ডেমো ইম্পোর্ট করছি, কিছু প্রোডাক্ট আপলোড করছি, দেন শিপিং ক্লাস তৈরি করছি, শিপিং ক্লাস অনুযায়ী কিছু প্রোডাক্টকে ধরায় দিছি। আমরা চাইছি কি যেগুলো প্রোডাক্ট একটু বেশি ভারী ভারী টাইপের প্রোডাক্ট গুলোতে আমাদের শিপিং চার্জ বেশি হবে, সেই জন্য ওটাতে কাস্টম ভাবে একটা শিপিং চার্জ অ্যাড করে রাখছি। তারপর আরো কয়েকটা জিনিস দেখছি শিপিং এর ক্ষেত্রে, আমরা 3,000 বা 4,000 টাকার প্রোডাক্টের বেশি যখন আমরা অর্ডার করতে যাব তখন যেন ওটা ফ্রি হয়ে যায়। সো এই অপশনটা দেখছি। পাশাপাশি আমরা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা দেখছি, এটা হচ্ছে বাংলাদেশের জন্য, বাংলাদেশে এত কিছু লাগে না, খালি ইনসাইড আর আউটসাইড হইলেই হয়, ঠিক আছে, আর কিছু লাগে না। আর আর দুইটা যেটা দেখছি এটা হয়তো কেউ যদি চায় সেটা তখন অ্যাড করে দিতে পারবেন। আর অ্যাডভান্স শিপিং বলছিলাম, তো অ্যাডভান্স শিপিং আপাতত থাক, অ্যাডভান্স শিপিং আপাতত ইআই করবো না, ঠিক আছে। অ্যাডভান্স শিপিংটা কেউ চাইলে এমনি জাস্ট আমি একটু বলে রাখি, আপনারা চাইলে এইভাবে একটু সার্চ করতে পারেন। সেটা হচ্ছে মানে কারো যদি ইচ্ছা থাকে, ঠিক আছে, আপাতত ইচ্ছা যদি না থাকে, এমনি যেটা শিখছেন সেটাকেই একবার করে প্র্যাকটিস করেন। সেটা হচ্ছে ধরেন আপনার তিনটা প্রোডাক্ট আছে, ধরেন এই ব্যাগটা আপনি তিনটা যখন পারচেস করবেন তখন আপনার প্রত্যেকবার শিপিং করবে $5 করে, ঠিক আছে, মানে ধরে নিচ্ছি $5 করে, তাহলে কত, $15, ঠিক আছে। বাট যখন এসে 4 নাম্বার শিপিং এ যাবে, চারটা আইটেম যখন যাবে, তখন তার শিপিং চার্জ কমে যাবে এবং প্রত্যেকটা আইটেমের জন্য, তিনের পরে প্রত্যেকটা আইটেমের জন্য $1.5 করে অ্যাড হবে, বা ধরেন $2 করে অ্যাড হবে, ঠিক আছে। তাহলে পরের বার আমি যখন যাবো, মানে চারটা প্রোডাক্ট আমি যখন নিতে যাব, তখন আমার কত হবে, 5, 10, 15 আর 2, $17, আমি তখন চারটা পেয়ে যাবো, ঠিক আছে। এই টাইপের জিনিস এইরকম, অর্থাৎ হচ্ছে ধরেন যে সেট আকারে বা হচ্ছে কয়েকটা আইটেম নিলাম, আইটেম নেওয়ার পরে যখন পরবর্তী আইটেমটার আমার কন্ডিশন দেওয়া থাকবে, ওই কন্ডিশনে যখন যাব তখন হচ্ছে আমার শিপিং চার্জটা চেঞ্জ হয়ে যাবে। আর এটার জন্য আলাদা একটা প্লাগ ইন আছে, আপনি হচ্ছে যে আমরা যে শিপিং ক্লাস তৈরি করে যেটা কাজ করি ওইটা দিয়ে আপনি এরকম অ্যাডভান্স তৈরি করতে পারবেন না, ঠিক আছে। আমি ওটার আলাদা ভিডিও করে দেবো, সমস্যা নেই, আপনারা যদি মন চায় কারো তাহলে দেখে নিতে পারেন, বাট ওটা ম্যান্ডেটরি না, ঠিক আছে, এমনি চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা এখন দেখেন, আমরা এখানে দেখলাম কি আমাদের হচ্ছে একটা ডেমো যেহেতু ইম্পোর্ট করছে, ও আচ্ছা, আর পাশাপাশি কি শিখছি, আমরা হচ্ছে ওই বিকাশ, নগদ, রকেট এরকম গেটওয়ে অ্যাড করা শিখছি। আর আমরা যখন এসএসএল কমার্স নেব বা হচ্ছে এই টাইপের উদ্যোক্তা পে, আমার পে, এই টাইপের গুলো নেব, তখন আপনাকে ইয়ারলি একটা ফি দিতে হবে, দেওয়ার পরে তারা একটা ডকুমেন্টেশন দেবে, সেই ডকুমেন্টেশনটা অ্যাড করে আপনি আপনার ওয়েবসাইটে অটোমেশনটাকে সেট আপ করে দিবেন। সো মানুষজন এসে আর ওইরকম কিছু করতে হবে না, জাস্ট সরাসরি বিকাশের পিন দিয়ে দেবে, বিকাশ থেকে টাকা কেটে নেবে, এরকম। তারপরে কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে আমরা যে যখন অর্ডারটা আসলো সেই অর্ডারটা কোথায় দেখবো না দেখবো, দেন ওইখান থেকে আমরা যে তাকে অর্ডারটা পাঠাবো সেই জন্য তো আমার একটা লাগবে, ইনভয়েস লাগবে, সেই ইনভয়েসটা জেনারেট কিভাবে হচ্ছে না হচ্ছে, এবং ইনভয়েসটাকে প্রিন্ট করা, এই কয়েকটা জিনিস আমরা দেখছি। তো এখন তো আরো কয়েকটা কাজ আছে, সেটা হচ্ছে কি, যে এই যে এখানে যে হেডার আছে এটা একটু চেঞ্জ করা লাগতে পারে। ধরেন আমার এখানে যে স্লাইডার আছে এটাকে চাইলে আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে, মানে ডিজাইনটার ক্ষেত্রে আর কি। বা হচ্ছে আমার এই যে এইখানের যে সেকশনটা আছে, আমার এই সেকশনটা পছন্দ হইলো না, আমি এটা একটু চেঞ্জ করতে চাই। তারপর ডিলস অফ দা ডে, আমি এইখানে ডিলস অফ দা ডে এই সেকশনটা এখানে না রেখে অন্য কোথাও শিফট করাইতে যাচ্ছি। তারপরে এই যে এতগুলো স্লাইডার বা হচ্ছে এতগুলো ব্যানার আমি রাখতে যাচ্ছি না, টপ ক্যাটাগরি যেটা সেটা আমি উপরের দিকে রাখতে যাচ্ছি, ঠিক আছে। তো আমার এখানে তো আমার কিছু কোশ্চেন টোশ্চেন থাকতে পারে, তাই না, বা হচ্ছে আমি যে একটা ডেমো দিলাম, সো ডেমোর মধ্যে আমি চাচ্ছি না যে এই সেকশনটা থাকুক, আমি এটাকে ডিলিট করে দিতে চাই, এইরকম কিছু। সো এই জিনিসগুলো আমরা কিভাবে করব, ঠিক আছে, এইটা একটু দেখি। সো এইটার জন্য আমাকে কি করতে হবে, আমরা আসবো ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে আমাদের পেজেসে আসবো, ঠিক আছে। সো পেজেসে আসার পর আমাদের মনে আছে আমরা যখন ডেমো ইম্পোর্ট করছিলাম, আমরা এলিমেন্টার ফুল উইথ নামে একটা ডেমো দিছিলাম, আমাদের কিন্তু 10-12টা ডেমো ছিল, আমরা সেখান থেকে এলিমেন্টার ফুল উইথ নামে একটা ডেমো দিছিলাম। সো ওইটাই হচ্ছে আমাদের হোম পেজ। সো এইটাকে আমরা প্রথমে খুঁজবো, ঠিক আছে, এই যে হোম ফুল উইথ, ঠিক আছে, হোম ফুল উইথ। তো আপনি যদি ফুল উইথ না দিয়ে ধরেন যে হোম, ধরেন যে 10 নম্বর ডিজাইন ছিল, 10 নম্বর ডিজাইন, তাহলে হয়তো এখানে নাম শো করতো হোম 10, ঠিক আছে, বা হোম 9, এই টাইপের কোনো কিছু একটা, যেটা আপনারা সহজে ধরতে পারবেন। সো এটাকে আমরা কি করবো, জাস্ট এডিট উইথ এলিমেন্টার এটা দিয়ে ওপেন করবো। সো আমরা খুব ভালো করে জানি যে কোনো কিছু কাস্টমাইজেশন আমরা একটা পেজ ক্রিয়েট করে তারপরে ওটাতে কাস্টমাইজ করি। সো আমাদের এই হোম পেজটা মানে হচ্ছে আমার যে ওয়েবসাইটটা সামনে আসতেছে সেটাই হোম পেজ। এখন এটাকে এডিট উইথ এলিমেন্টর দিছি, সো আমরা এলিমেন্টরের মাধ্যমে এটাকে এখন এডিট করব।
আর ই কমার্স ওয়েবসাইট এটা কিন্তু হচ্ছে আপনি এডিটিং যখন করতে যাবেন এটা একটু স্লো হবে। আর ই কমার্স ওয়েবসাইট একটা তৈরি করার পর এখানে অবশ্যই দরকার হচ্ছে একটা স্পিড অপটিমাইজেশন প্লাগইন, ঠিক আছে? এটাকে যদি স্পিড অপটিমাইজ না করেন এই ওয়েবসাইট আপনি শুধু ডিজাইন করার সময়ই আপনার কাছে ফাস্ট লাগবে, বাট 1 মান্থের ভিতরেই এই ওয়েবসাইট স্লো হয়ে যাবে, ঠিক আছে? এটা ক্লায়েন্টকে বলে দিবেন, অথবা নিজের জন্য যদি কাজ করে তখনও একটা স্পিড অপটিমাইজেশন প্লাগইন লাগাই নেবেন, ঠিক আছে? এবং এইটার জন্য সবচেয়ে বেস্ট হয় ডাব্লিউপি রকেট, ঠিক আছে? ডাব্লিউপি রকেটটা অনেক স্মুথ কাজ করে, তবে তার আগে অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখবেন, এটা অনেক আগেই বলেছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে আমার কাছে এই যে অলরেডি পেন সেকশন আসছে, তো পেন সেকশন আসছে মানে বাকি জিনিসগুলো কি করতে হবে অলরেডি আমরা এটা খুব ভালো করেই জানি। যেমন কি এখানে যদি দেখেন এখানে হেডার নাই কিন্তু, হ্যাঁ হেডার আর ফুটারে আমরা কিন্তু এখানে কিছু করতে পারছি না পেজটাতে। সো পেজের এইটা কি জিনিস, এটা একটা স্লাইডার, এই যে এডিট মার্ক ফর স্লাইডার। সো আপনি এখানে একটা স্লাইডার, যদি স্লাইডারের ইমেজ চেঞ্জ করতে চান তাহলে কি আমরা তো খুব ভালো করে জানি আইটেম 1 এখানে এসে ইমেজ দিয়ে দেবো, এটা চেঞ্জ হয়ে যাবে। ইমেজ 2, ইমেজ 3 আরো যদি দিতে চাই এখান থেকে ডুপ্লিকেট করে নিয়ে আমরা দিতে পারবো। সো এভাবে আমরা স্লাইডারটাকে চেঞ্জ করবো। এখন মন চাইলো যে না আমি স্লাইডারই রাখবো না অন্য কিছু রাখবো, কোনো সমস্যা নেই। এই যে এলিমেন্টের মতো এখান থেকে যা মন চায় টেক্সট দিবেন না কি দিবেন, গুগল ম্যাপ দিবেন না কি দিবেন, যেটা মন চায় আপনার এখানে এনে বসায় দিবেন, ঠিক আছে? বাট একটা ই কমার্স ওয়েবসাইটে সবার প্রথম স্লাইডারই থাকে, এটা আর কি একটা সেন্স আপনাদের কাজ করা লাগবে, ঠিক আছে? এখন এখান থেকে এটাকে সরাই দিয়ে আপনি যদি হেডিং বসায় দেন দেখতে খারাপ লাগবে না, বা হচ্ছে আপনি খুব সুন্দর করে ডিজাইন করছেন সবকিছুই ভালো লাগতেছে, বাট একটা ওয়েবসাইটের তো স্ট্রাকচার থাকে তাই না, যে এইরকম ওয়েবসাইট গুলো এইরকম হয়। সো এই জিনিসগুলোর আইডিয়া কিন্তু অবশ্যই নিতে হবে। তো এই জিনিসগুলোর আইডিয়া কিভাবে নেবেন অলরেডি বলছি, যে ইনভার্টো এলিমেন্টস থেকে আমরা সবসময় ডিজাইন আইডিয়া গুলো নিতে পারবো। তাহলে ধরেন এখানে স্লাইডারের যা কিছু চেঞ্জ আপনি হাইট টাইট সবকিছু চেঞ্জ করতে পারবেন, স্লাইডারের অপশন গুলো এই যে এখানে পজ অন হবার এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। তাহলে এইটার মধ্যে কি আরেকটা সেকশন দেখতেছি, এই সেকশনের মধ্যে আবার দুইটা কলাম দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই কলাম গুলো আমরা চেঞ্জ করতে পারবো না, এখানে ইমেজ থেকে শুরু করে এই যে টাইটেল সবকিছুই আমরা এভাবে চেঞ্জ করে দিতে পারবো। তো এই জিনিসগুলো আমি কেন দেখাচ্ছি না, এগুলো হচ্ছে একদম বেসিক জিনিস, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা খুব ভালো করে জানেন যে কোথায় কি করলে কি হবে না হবে। স্টাইলের মধ্যে এসে আমরা ওই যে প্যাডিং টাইটেল ডেসক্রিপশন এবং এই যে ফন্ট কালার ফন্ট সবকিছুই চেঞ্জ করা যাবে। এবার আসি এই যে নিচের দিকে একটা সেকশন, তার ভিতরে একটা ছোট সাবসেকশন নেওয়া আছে, সেটার ভিতরে কি আছে আইকন লিস্ট। তো আপনি এই যে আইকন লিস্ট আমরা অলরেডি দেখছি যে আইকন থাকে এবং কিছু নাম থাকে, চাইলে এটার সাথে আপনারা লিঙ্কও করাইতে পারবেন, এই যে লিঙ্কের অপশন লিঙ্কও করাইতে পারবেন, ঠিক আছে? তো সবসময় এই জিনিসটা দরকার পড়ে না, হ্যাঁ এটা কিন্তু এমনি একটা দিয়ে রাখছে। তো এইটার বদলে আমি চাচ্ছিলাম এই যে একটু আগে বললাম এই যে এইখানের মধ্যে যে ক্যাটাগরি আছে টপ ক্যাটাগরি, আমি চাচ্ছি এইটাকে ওখানে নিয়ে যাবো। এটা পারবো না? এখান থেকে শিফট করে ওখানে নিয়ে যেতে পারবো না? এই যে স্ট্রাকচার, স্ট্রাকচার থেকে আমাদের এই যে সেকশন, এই সেকশনকে ধরে যেখানে নিতে চাই সেখানে বসাই দেবো, চাইলে চলে আসবে। দেন ধরেন যে এখানে হচ্ছে ক্যাটাগরি আছে, আপনি ক্যাটাগরি গুলোকে চাইলে একটু চেঞ্জ করে দিতে পারেন, যেমন এই যে এখানে এটা হচ্ছে ইলেকট্রনিক্স ক্যাটাগরি, তাই না? তো ইলেকট্রনিক্স ক্যাটাগরি যে আছে এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি, বা হচ্ছে এই যে টাইটেল এখানে, ঠিক আছে? সাব টাইটেল যদি রাখতে চান, সাব টাইটেল আপাতত এখানে শো করতেছে না। দেন হচ্ছে এক্সট্রা লিঙ্ক, এই যে লিঙ্ক গুলো আপনি চাইলে এইভাবে দিতে পারেন, ঠিক আছে? এটা কি রকম আমি একটু বলি, যে ক্যাটাগরি গুলো কিরকম, ধরেন আপনি ইলেকট্রনিক্স এর জন্য আলাদা টাইপের পেজ তৈরি করছেন, মানে আপনার এই ওয়েবসাইটের মধ্যে মানে ভালো করে ধরে নেন যে আপনি একজন খুব বড় বিজনেসম্যান, আপনার প্রোডাক্ট অলরেডি 500+, ঠিক আছে? তো 500+-এর মধ্যে আপনার ইলেকট্রনিক্স এর প্রোডাক্টই হচ্ছে প্রায় 70 থেকে 80টা। তো 70 থেকে 80টা প্রোডাক্ট আপনি যদি হোম পেজে শো করান, দেন আপনার অন্য যে প্রোডাক্ট গুলো আছে সবগুলো যদি হোম পেজে শো করান তাহলে তো হোম পেজ লোড নেবে না। আর যদি হোম পেজ লোড না নেয় তাহলে তো ক্লায়েন্ট মানে যারা আর কি ভিজিটর, সেই ভিজিটর তো আপনার ওয়েবসাইটের ভিতরে এসে প্রবেশ করে থাকবে না, ঠিক আছে? তো তারা চলে যাবে। তো এই জন্য কি করতে হবে, আমাদের হোম পেজে কিছু প্রোডাক্ট রাখবো, কিছু ক্যাটাগরি রাখবো, দেন এগুলোতে ক্লিক করলে সাথে সাথে আমাদের ওই পেজে চলে যাবে। তো ইলেকট্রনিক্স যে জন্য ধরেন যে আমরা একটা ইন্ডিভিজুয়াল পেজ তৈরি করব, সেই পেজটাকে আমরা ইলেকট্রনিক্স এর মাধ্যমে কানেক্ট করে দেবো। সো সে যখন ক্লিক করবে সাথে সাথে সে ইলেকট্রনিক্স পেজে ইন্ডিভিজুয়াল যে পেজ আছে সেখানে চলে যাবে। তো ওই পেজ কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা দেখতেছি একটু পরে, ঠিক আছে? তাহলে এইভাবে ধরেন অনেক যদি প্রোডাক্ট থাকে তাহলে আপনি কি করতে পারেন, ক্যাটাগরি ওয়াইজ আলাদা ভাইয়া পেজ একটু ক্রিয়েট করে। আবার ডিসক্রাইব করতে পারবেন? আমি নেটের কারণে কথা কাইটে আসছে, আমি পুরোটা শুনি নেই। আচ্ছা, ক্যাটাগরিতে কি থাকবে, ঠিক আছে? ধরেন আপনার ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট আছে এখন পর্যন্ত প্রায় 70-80টা।
তো 70-80টা প্রোডাক্ট আপনি হোম পেজে দেখাইতে পারবেন না, তাই না? সো হোম পেজে যদি দেখাইতে চান তাহলে আপনার স্পিডের উপর একটা ভালো প্রভাব পড়বে। সেই জন্য আমরা কি করব, ইলেকট্রনিক্স যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরির জন্য আলাদা একটা পেজ ক্রিয়েট করব, ঠিক আছে? এই যে এখান থেকে আমরা যে পেজ আছে, এই যে অ্যাড নিউ পেজ, এইখান থেকে আমরা ইলেকট্রনিক্স নামে একটা পেজ তৈরি করব, ঠিক আছে? দেখাই দিই জিনিসটা পুরোটাই দেখাই। ইলেকট্রনিক্স এখানে না দেই, আমরা হয়তো কোনোটার সাথে কনফ্লিক্ট করতে পারি, আমরা দামি নামে একটা পেজ দিলাম, ঠিক আছে? দেন এটাকে আমরা পাবলিশ করলাম। এখন আমার টার্গেট হচ্ছে কি, এই যে ডামি নামে যে পেজটা আছে, ডামি পেজের মধ্যে আমার 70টা প্রোডাক্ট আমি এখানে রাখবো। আর এই 70টা প্রোডাক্ট হচ্ছে আমার ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট। তার মানে আমার সেম ক্যাটাগরির যে প্রোডাক্ট গুলো থাকতেছে সবগুলো আমি একটা পেজের মধ্যে শো করাইতে চাই এবং সেটাকে এডিট করতে চাই, ঠিক আছে? দেন আমি এই পেজটা ক্রিয়েট করে এডিট উইথ এলিমেন্টর, তারপরে আমি এখানে প্রোডাক্ট থেকে শুরু করে যা কিছু আছে সবগুলো ধরাই দেবো, ঠিক আছে? তাহলে এখন কিন্তু এটা আমার ব্ল্যাঙ্ক পেজ। তো এই পেজটা আসার পর এখানে যে লিংক আছে এই লিংকটা আমরা কি করব, এইখানের মধ্যে বসাই দেব। তো অলরেডি আমরা জানি যে এলিমেন্টরের মধ্যে ডাইনামিক হিসেবে পেজের ইয়া কাউন্ট করে, লিংকের ইয়া। তো আমরা একটু যাই কন্টেন্ট, কন্টেন্ট থেকে এক্সট্রা লিংক, এই যে এটাকে তুলে দিয়ে আমরা জাস্ট যেহেতু এখনই ডামি তৈরি করলাম, সো ডামি লিখি চলে আসার কথা, এই যে ডামি দিয়ে পেজ, ঠিক আছে? সো লিংক আপনাকে ধরে এনে এখানে আর বসানোর প্রয়োজন নেই। তাহলে এখন কেউ যদি ইলেকট্রনিক্সে ক্লিক করে তাহলে সে কোন পেজে চলে যাবে, সাথে সাথে ডামি পেজে চলে যাবে এবং ওখানে কি ইলেকট্রনিক্স এর আপনার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো দেখতে পাবে, এইটা আর কি। সো এই ক্যাটাগরির মাধ্যমে আমরা এটাকে এভাবে কানেক্ট করে দিতে পারি। আচ্ছা, এখন ওই পেজ কিভাবে ডিজাইন করবো সেটা পরে আসছে। তারপরে কি জিনিস, তারপরে ধরেন এই যে ছোটখাটো হচ্ছে আপনার এই যে কনজিউমার ইলেকট্রনিক্স গুলাকে শো করছে, তারপরে এবার হচ্ছে ক্যাটাগরির মধ্যে যে প্রোডাক্ট গুলো আছে তার কয়েকটা করে প্রোডাক্ট শো করাইছে, দেখেন পাশে কিন্তু একটা অ্যারো সাইন আছে, প্যাজিনেশন যেটাকে আমরা বলি, সেই প্যাজিনেশনের মাধ্যমে এই যে ডান বাম এগুলো আমরা করতে পারছি। তো এইভাবে আর কি আলাদা আলাদা ক্যাটাগরি, এটা তো এমনি দামি প্রোডাক্ট সেই জন্য এরকম লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরেন এই সেকশনটা আমি চাচ্ছি না যে এত বড় করতে, তাহলে আমি এটাকে ডিলিট করে দিলাম, এই যে এইভাবে জাস্ট ক্লিক করলাম ডিলিট। তারপর ধরেন এইরকম, এইভাবে আর কি আপনি ডিজাইন করতে পারবেন। তার মানে আমরা কিন্তু একটা ডেমো ইম্পোর্ট করেও আমরা মনের মতো করে নিজের মতো করে এভাবে ডিজাইন করতে পাইতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোথায় ডিজাইনটা করতে পাইতেছি না, কিছু লিমিটেশন আছে, সেটা আমরা একটু পরে দেখতেছি। তার আগে দেখেন আমরা তাহলে হোম পেজের মধ্যে যত কিছু লেআউট আছে সেটা দেখলাম, ঠিক আছে? তাহলে এখন আর কি আছে, আমাদের একটা ফুটার আছে আর একটা হেডার আছে। এখন আমার কথা হচ্ছে, আপনারা বলবেন ঠিক আছে, এই যে হেডার আর ফুটার যে আমরা এডিট করতে যাব, কোথায় গেলে আমরা এই হেডার আর ফুটারটাকে পাবো বলেন দেখি? ভাই টেমপ্লেটে যাইতে হবে ভাই, টেমপ্লেট বানানো আছে এটা টেমপ্লেট, এটা আলাদা। টেমপ্লেট বানানো নাই, তাহলে আর কোথায় যাইতে পারি? কাস্টমাইজেশনে হ্যাঁ, কোথায় থেকে কাস্টমাইজেশন কাস্টমাইজেশনে যাব? ওই যে ভাই সেটিংস যে আইকনটা আছে, ভাইয়া থিমের এই যে কাস্টমাইজেশনে গেলে পাওয়া যাবে ভাইয়া। হ্যাঁ, থিমের কাস্টমাইজেশনে, ঠিক আছে, আপনারা ধরতে পারছেন। এর কারণ হচ্ছে কি, এটা টেমপ্লেট আছে, হ্যাঁ এটা টেমপ্লেট আছে, কিন্তু এইভাবে আমাদের সাথে ইন্টিগ্রেট করা নেই। এর কারণ কি, না থাকার কারণ কি, আমরা এটাকে একটা ডেমো হিসেবে ইম্পোর্ট করছি। সো থিমের ডেমো হিসেবে যখন আমরা ইম্পোর্ট করব তখন আমরা টেমপ্লেটে গিয়ে এর হেডার ফুটার খুঁজে পাবো না। তাহলে এর হেডার ফুটার তখন আমরা কোথায় পাবো, ওই থিমের কাস্টমাইজেশনে গিয়ে খুঁজে পাবো। এখন চাইলে আপনি এখানে আপনার জন্য আলাদাভাবে হেডার আর ফুটারের টেমপ্লেট তৈরি করে এখানে বসায় দিতে পারে, তখন এই থিমের যে হেডার ফুটার এটা অটো চলে যাবে, এইটা করতে পারে। কিন্তু টেমপ্লেটে প্রথমে গিয়ে এই হেডার ফুটার আমরা প্রথমে পাবো না, আমরা আলাদাভাবে কাস্টম করে তৈরি করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যাই ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। আচ্ছা, আপনাদের উপস্থিতি অনেক কম, হ্যাঁ। আচ্ছা দেখেন, এই যে আসলাম কাস্টমাইজেশনে আসছি। সো কাস্টমাইজেশনে যখন আসতেছি তখন এখানে অনেক অপশন দেখতেছি, যেমন কি জেনারেল আছে, টাইপোগ্রাফি, স্টাইলিং, হেডার, ইকমার্স, ক্যাটালগ আছে, প্রোডাক্ট পেজ আছে, ব্লগ, পেজেস, ফুটার, এই যে ফুটার, ঠিক আছে? আবার হেডার কই, এই যে হেডার, ঠিক আছে? হেডার ফুটার এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। তো একটু উপর থেকে একটু দেখে আসি জেনারেল। তো এখানের মধ্যে যে সাইট আইডেন্টিটি, তো এই যে সাইটের টাইটেল কি থাকে, ট্যাগলাইন কি থাকে, সাইটের আইকন, সাইট আইকন কোনটা,
এই যে উপরে যেটা শো করে, তাই না, এই যে গোলটা, এটা কি আপনি এখানে যদি দিয়ে দেন, এটা আর কি এখানে চলে আসবে। তো উম, দিলে এখানে আসবে সাইডে, এর রিফ্রেশ দিলে তখন আসবে, ঠিক আছে। এবার আসেন যে হোম পেজের সেটিং, এটা তো আমরা ইয়ে থেকেই করতে পারি, ঠিক আছে। উপরের যে সেটিং থাকে ড্যাশবোর্ড, সেখান থেকে আমরা দিতে পারি যে আসলে হোম পেজ হিসেবে কোনটা আসবে, পোস্ট পেজ হিসেবে কোনটা আসবে। আচ্ছা, দেন হচ্ছে নিউজ লেটারে চাইলে হচ্ছে এই যে গেট স্ট্রং 25%, আচ্ছা এটা কোথায় আছে দেখেন, গেট 25% ডিসকাউন্ট, এটা আপনার ওয়েবসাইটের কোন জায়গায় আছে, এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। গেট 25%, এটা এইখানে মনে হয় নিউজ লেটার। আচ্ছা, ডাব্লিউপি ফরম্যাট, আচ্ছা এটা কোথায় থেকে আসছে কেউ বলতে পারবেন? ওয়েবসাইটটা তো অনেকবার আপনাদের সামনে আসছিল, এখানে নাই, হ্যাঁ এখানে নাই, কিন্তু কোনো এক জায়গায় আছে এবং আপনাদের সামনে আসছিল। এই দুটো জিনিস দেখে বলেন তো দেখি কোন জায়গায় আসছিল। শুভ ভাই, ভাই প্রবলেমটাই বুঝি নেই ভাইয়া, মানে কি হয়েছে ঘটনা? আচ্ছা এখানে ধরেন নিউজ লেটার একটা ফর্ম, ঠিক আছে, এটা বলতেছে, এবং এই নিউজ লেটারের একটা আইডি দেওয়া আছে, আর এই যে উপরে দেওয়া আছে হচ্ছে গেট 25% ডিসকাউন্ট, ঠিক আছে, সাবস্ক্রাইব টু দ্য মার্চুরি মেইলিং লিস্ট। তো আমি তো এই জিনিস কিছুই রাখবো না, ঠিক আছে, আমার দরকারই নেই এই জিনিস রাখার, বাট আমি জাস্ট শুনতে চাচ্ছি যে এই জিনিসটা আমার কোথায় আছে, এই ওয়েবসাইটের কোন জায়গায় আছে। মেনু বারে। মেনু বারে কি আছে? মেনু বারে নাই। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, ফর্ম আইডি দেওয়া, ঠিক আছে, তার মানে একটা শর্টকাট দেওয়া, এবং শর্টকাট চেনার উপায় কি, উভয় পাশে থার্ড ব্র্যাকেট। তো শর্টকাট যখন এখানে দেওয়া আছে, তার মানে এইটা আলাদা জায়গায় কোনো এক জায়গায় কাস্টমাইজ করছে, এবং এটা যে ফর্ম, এটা বোঝা যাচ্ছে ফর্ম আইডি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কাস্টমাইজ করে এটাতে কি করছিল, দেখবেন এই ওয়েবসাইটটা যখন সবার প্রথমে আসে, উপরে একটা পপ আপ আসে, পপ আপটার মধ্যে লেখা থাকে 25% ডিসকাউন্ট, ঠিক আছে, কুপন হিসেবে আর কি, যে আমরা পপ আপ যে ক্রিয়েট করবো, ঠিক আছে, সেই পপ আপটার জন্য এই একটা ফর্ম তারা তৈরি করছে, করে সে একদম পেজ যখন লোড হয়, লোডের আগে একটা কন্ডিশন দিয়ে এই জিনিসটাকে তৈরি করছে। তো এটাকে যদি আমি এই যে এগুলোকে ধরেন যদি কেটে দেই, তাহলে ওই পপ আপটা আসবে, কিন্তু পপ আপটার মধ্যে এই লেখাগুলো আর আসবে, ঠিক আছে, এইটাই। ভাইয়া অন্য আচ্ছা, কোনো একটা ইয়াতে ট্যাবে আমরা একটু ওপেন করে দেখি তো, মানে আমার একটু মাথায় আসতেছে না যে আমার চোখে পড়ছিল এটা। আচ্ছা। ভাই আমার একটু বুঝতে অসুবিধা হয়েছে, আচ্ছা দেখেন, পরবর্তীতে ওয়েবসাইটটা রেকর্ডিং লোড দেখে হচ্ছে, আবারও ঠিক বুঝতে আছে। নিব। আচ্ছা, ওয়েবসাইটটা আমার লোড হচ্ছে, এই যে গেট টোয়েন্টি আচ্ছা ফাইভ আচ্ছা, বুঝতে পার্সেন্ট পারতেছি ডিসকাউন্ট, ঠিক ভাইয়া। আছে, বুঝতে পারছেন। জি ভাইয়া, জি ভাইয়া। এটা এটা একটা পপ আপ হিসেবে করা আছে, এটা কোথায় তৈরি করছে, এটা আলাদাভাবে তারা ওই যে আমরা টেমপ্লেটে, কিন্তু টেমপ্লেটের মধ্যেই পপ আপ আছে, সেটা তৈরি করছে, ঠিক আছে। আমার ইউটিউবে অলরেডি ভিডিও দেওয়া আছে কিভাবে পপ আপ ক্রিয়েট করতে হয়, আমরা ক্লাসে দেখবো। কারো ইচ্ছা হইলে পপ আপ সম্পর্কে যদি জানার ইচ্ছা থাকে, তাহলে ইউটিউবিং করে নেবেন, ঠিক আছে, তাহলে অনেক অ্যাডভান্স পপ আপ সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা, তো এটা হচ্ছে মানে ওইখান থেকে ভাইয়া চলে পপ আসছে। আপটা কি তাইলে আলাদা পেজে ক্রিয়েট করে? হ্যাঁ, ওটা একটা ফর্মে ক্রিয়েট করে আর কি, মানে টেমপ্লেট হিসেবে ক্রিয়েট করে ওটা, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য কি আলাদা কোনো প্লাগইন আছে নাকি এটা থিমের ভিতরেই? না, এলিমেন্টরের পপ আপ আছে, অথবা আপনি চাইলে অন্য পপ আপের প্লাগইন আছে, সেটা দিয়েও করতে পারেন। এলিমেন্টর পপ আপ দিয়ে হয়, মানে যে ডিজাইন করতে পারে সে ওইটা দিয়ে করতে পারে, আর যার একটু দরকার পড়ে অন্য টাইপের, সে আর কি ধরেন যে অন্য প্লাগইন ইউজ করে তখন করে, বুঝছে। আচ্ছা, দেখেন এখান থেকে আমরা ফন্ট গুলো চেঞ্জ করতে পারবো, এই যে ধরেন মার্কসুরি লেখাগুলো, এই যে সব বাই ডিপার্টমেন্ট, এই জিনিসগুলো এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে বডি যে ফন্ট, এই যে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো, ফন্টের সাইজ চেঞ্জ করে দিতে পারবো, লাইন হাইট থেকে শুরু করে সব, ঠিক আছে। হেডিং হেডিং গুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো, আমরা এখানে আমাদের যে পছন্দের ফন্ট বা যেটা দরকার ক্লায়েন্ট চায় সেটা করে দিতে পারবো। হেডার হেডারের মধ্যে কি আছে, এই যে হেডারের যে এখানে লেখাগুলো, এটা হেডার, ঠিক আছে, একটু আগে আমরা বডি দেখলাম ওই জিনিসগুলো, তারপর কত থাকবে না থাকবে এইগুলো, ঠিক আছে। আচ্ছা, এবং ফন্টের কালারও চেঞ্জ করা যাবে, দেখেন এটা কালো কালার, এটা কোনটা, মেগা মেনু হিডিং, তাই না, দেখি আমি এটাকে একটু চেঞ্জ করি, আসলে চেঞ্জ হয় কিনা। আচ্ছা, মেগা মেনু হিডিং বলতে কোনটা বোঝাচ্ছে, দেখি একটু ইয়া কালার দিই,
মেগা মেনু তো এইটা, মেগা মেনুর হেডিং। আচ্ছা, আরো দেখতেছি। সাব মেনু, সাব মেনুটা চেঞ্জ হয়েছে। এখন মেগা মেনু বলতে এরা কোন মেনুটাকে যে বোঝাচ্ছে? আচ্ছা, সাব মেনু গুলো চেঞ্জ হয়েছে। আলটিমেটলি ফুল একটা মেনু যখন তৈরি করা হয়, এই মেনুর মধ্যে যখন অনেক অপশন থাকে এবং একটা থেকে আরেকটা যাওয়ার ইয়ে থাকে, এটাকে আর কি মেগা মেনু বলে। তো এটার কালারটা চেঞ্জ হইলো না। আচ্ছা, আপাতত থাক, ব্ল্যাকই থাক, ঠিক আছে। আর এটাকেও ব্ল্যাকই রাখি, ভালো লাগে ব্ল্যাকটা। পাবলিশ। তা এভাবে আমরা চেঞ্জ করতে পারবো আর কি। হ্যাঁ, আরো দেখতেছি আর কি কি চেঞ্জ করা যায় না যায়। হেডার, এবার আসলাম কি, আচ্ছা হেডারের হেডার হচ্ছে ফন্ট। হ্যাঁ, দেন তাহলে এরকম ফুটারেরও আছে, ফুটারের ফন্ট সাইজ এবং ফন্ট কালার থেকে শুরু করে সবই চেঞ্জ করা যাবে। হেডার ফুটার দেখলাম, বডিও দেখলাম কিভাবে চেঞ্জ করা যায়। এবার স্টাইলিং এ আসি। স্টাইলিং এর ক্ষেত্রে কি আছে? স্টাইলিং এর ক্ষেত্রে প্রিলোডার আছে, প্রোগ্রেস বারের ব্যাকগ্রাউন্ড কালার থেকে শুরু করে ব্যাক টু টপ, দেন ইনেবল লেজি লোড। আচ্ছা, লেজি লোডটার সম্পর্কে কেউ জানেন? লেজি লোড হ্যাঁ, ওই যে মিডিয়া ফাইল কি একটু ভাই, ধীরে সুস্থে লোড করে। স্লো স্লো আহ, হয়ে যায়। পিকচার টিকচার থাকলে ওটা ভাই মানে লোডটা যাতে মানে ভাই যে এখন যে পুরো পেজটা লোড হয়নি আপনার, দেখেন নিচে যাওয়ার পর লোড হ্যাঁ হ্যাঁ হচ্ছে, হ্যাঁ তো ওই হ্যাঁ প্রেসারটা প্রথমে ও ফেলে না যে পুরো পেজটা আমাকে লোড নিতে হবে একবারে, তাতে হ্যাঁ পারফরমেন্স হ্যাঁ স্লো হয়ে যায়। জি জি জি, ভাই। ঠিক আছে। এইটাই আর কি। হ্যাঁ, ওই মানে প্রথম দিকে আমার যে ফুল ওয়েবসাইট যদি লোড নিতে যায় তাহলে আর কি এটা অনেক টাইম লাগবে। সেই জন্য হচ্ছে আমার প্রথমে যতটুকু ভিজুয়াল হচ্ছে আর নিচের হালকা একটু এটা মিলে হইতে থাকে, নিচে আমি যাইতে থাকবো, লেজি লোড নিয়ে নিয়ে সে আগাইতে থাকবে এরকম। আচ্ছা, এটা কি? বেস কালার। আচ্ছা, এটা এই যে এইরকম। আচ্ছা, এইটা হচ্ছে এই কালার, তাহলে কালারও চেঞ্জ করতে পারবো। দেখি কালার চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, সুন্দর। আচ্ছা, হ্যাঁ, আমি তখন এখন খেয়াল করিনি। আপনি কি কুইক এডিট থেকে ইয়ে করতেছেন? আমরা কাস্টমাইজে আসছি, থিমের অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, ওখানে ভিতরে যা যা অপশন পাচ্ছি এগুলো just দেখতেছি। ও আচ্ছা। আচ্ছা, এটা দেখেন, এই যে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হলো এবং কাস্টম কালারও এখানে দেওয়া যাচ্ছে। তাহলে এখানে ক্লিক করলেই আপনি কাস্টম কালার এখানে দিতে পারবেন। তো আমি একটু কাস্টম কালারে যাই, এই কেমন লাগে। এটা তো কালোর উপর কালো হয়ে যাবে। এরকম আমি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট বানাইছিলাম, এই জন্য এই কালারটা দিলাম। দেন পাবলিশ। হ্যাঁ, তো আমি কি করলাম, এই বিভিন্ন জায়গায় যে বাটন গুলো সহ ও আর কি এই কালার গুলোকে সবকিছু চেঞ্জ করে দিলাম। তাহলে আমরা কালারও চেঞ্জ করতে পারতেছি। তো এই থিমের যে আছে সেই জন্য কালার চেঞ্জ করতে পারছি এরকম না। ই কমার্সের প্রত্যেকটা থিমেই আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। দেন ধরেন যে এই যে হেডারে আসলাম, হেডার থেকে প্রমোশন। প্রমোশন মানে হচ্ছে কি, প্রমোশনটাকে ওপেন করে দেখি প্রমোশন কি। প্রমোশন মানে হচ্ছে এই যে উপরের দিকে আপনার একটা, ধরেন যে ওই যে ইয়া দেই না আমরা, মাঝে মাঝে আমরা ডায়নামিক কিছু একটা ইয়া দেই যে অলওয়েজ খালি চলতে থাকবে আর দেখাইতে থাকবে, ঠিক আছে। তো এটা চলবে না, এটা খালি কি হবে, উপরের দিকে আমরা কিছু লিখে দিতে পারবো। তো এই যে এখানে ফ্ল্যাট 10% সেল অনগোয়িং আর কিছু ডায়াগ্রাম অংশ এখানে লিখে দিলে ওটা শো করবে ওখানে। এই যে। তো এটাকে অফ করে দিলাম, প্রমোশন দরকার নেই। তো এগুলো আপনি চালু করবেন, করে করে দেখবেন। তাহলে এই যে এইখান থেকে মার্টফুরি লোগোটা আমার শো করতেছে, তাহলে এই যে এখান থেকে আমরা লোগোটাকে চেঞ্জ করে দিতে পারবো। দেন আসি কি, হেডারের লেআউট। এই যে হেডারের লেআউট থেকে আমরা কিছু হেডার আছে এখানে, যেমন আছে 7 নাম্বার হেডারটা এখানে সাথে দেওয়া, তার মানে ওই যে আমরা যখন ডেমো ইম্পোর্ট করছিলাম ওটার সাথে 7 নাম্বার আমার মানে সবকিছু মিলে এটা ভালো লাগছিল, অটো এটা 7 নাম্বার যেটা সেটা নিচ্ছে। এখন আপনি এখানে ট্রাই করে দেখতে পারবেন, অন্য যে হেডার গুলো আছে সেই হেডার গুলো দিয়ে 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 আপনি ট্রাই করবেন যে আপনার অন্য কোনো হেডার ভালো লাগে কি। আমি জাস্ট এমনি একটা 4 নাম্বার হেডারটা দিয়ে দেখি কেমন লাগে। আর হেডার যদি এভাবে চেঞ্জ করতে আপনাদের অসুবিধা হয়, ভালো লাগতেছে না, ঠিক আছে, যদি এরকম অসুবিধা হয় তাহলে কি করবেন, ডিরেক্ট টেমপ্লেটে চলে যাবেন, টেমপ্লেট থেকে নিজের মন মতো হেডার বানায় নেবেন, ঠিক আছে। আচ্ছা, তো এইরকম আর কি। আবার আসি স্টিকি হেডার। স্টিকি হেডার অলরেডি অন আছে, তার মানে এই যে আচ্ছা। আচ্ছা, এইখানে একটা ফুল প্রথমে আসতেছে ফুল উইথের, পরে যখন ইয়া হচ্ছে এটা আরো সিঙ্ক হয়ে
ছোটটা আসতেছে, ঠিক আছে? এটা অফ করে দিলে এটা সহ চলে যাবে। এগুলো আমরা জানি অলরেডি স্টিকি হেডারের কাজ। দেন হচ্ছে সার্চ, এগুলা সার্চের এই যে সার্চের কালার টালার অনেক কিছু চেঞ্জ টেঞ্জ এগুলো আপনারা করতে পারবেন। কারণ হটলাইন কার্ড এগুলো এগুলো দেখবেন আপনারা, ঠিক আছে? হেডারের স্ক্রিন এটা দিয়ে কি আচ্ছা, হেডারের স্ক্রিনের মধ্যে আমরা হচ্ছে টপ বার ব্যাকগ্রাউন্ড কালার আমরা টপ বার দেই নাই, সার্চ বার ব্যাকগ্রাউন্ড কালার দেখি এইটাকে একটু চেঞ্জ করে কি কালার হয়। আচ্ছা সার্চ বার আছে, ওই যে সার্চ বার, তার মানে সার্চ বারের পিছনে যেটা আমরা আর কি একটু আগে ওই যে ইয়া হিসেবে চেঞ্জ করছিলাম, তো ওইটার সাথে আমাদের বাটন গুলো চেঞ্জ হয়ে গেছিল। আর এইটা হচ্ছে শুধুমাত্র আমাদের এই সার্চ বারের পিছনে যেটা কালার আছে সেই কালারটাকে চেঞ্জ করা, ঠিক আছে? তো এটা ভালো লাগতেছে না, একটু হালকা লাইট কালার দিই, খুবই বাজে লাগতেছে। হ্যাঁ, আগের কালারটা হারাই গেছে। আচ্ছা থাক, এই যে এইভাবে তাহলে আমরা কি কালার গুলো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? মেনু থেকে শুরু করে বর্ডার কালার, অ্যাক্টিভ কালার, হোভার কালার যা আছে সবগুলো আপনারা চেঞ্জ করবেন, করে করে দেখবেন আসলে কোথায় চেঞ্জ হচ্ছে না হচ্ছে। এটা অলরেডি আমাদের বেসিক জিনিস, এগুলোতে আমরা ওই জন্য আর এইভাবে দেখাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন, তাহলে আমরা হেডার থেকে শুরু করে ফুটার, আচ্ছা ফুটারে আসি, ফুটারে একটু কাজ আছে সেটা একটু দেখি। যেমন হেডার আসি একটু ফুটারে, ফুটারের লেআউট, ফুটার কপিরাইট, এই যে এইখানে এই জিনিসটা থাকে তাই না মাঝে মাঝে আমাদের, এটা তো আর এখানে রাখা যাবে না, তাহলে তো বুঝবে যে আচ্ছা ইয়া করব যে স্মার্ট ছুরি দিয়ে সে ডিজাইন করছে তাই না? তো এখানে কি করব আমরা, ফুটার যে লেআউট আছে, সরি ফুটার লেআউট না, ফুটারের যে কপিরাইট, এই যে এখান থেকে এসে এটাকে চেঞ্জ করে দেব, ঠিক আছে? আচ্ছা একটু দাঁড়ান, আচ্ছা 10:30-তে আপু আসতে চাইলো আমাদের এখানে, চট্টগ্রাম। আচ্ছা তাহলে এই যে এখান থেকে আমরা এটাকেও কিন্তু চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? আমি আপাতত এই মার্ক কুড়ি কথাটা শুধু চেঞ্জ করবো এবং 2025, হ্যাঁ। আচ্ছা তাহলে আই থিঙ্ক বাকি যে জিনিসগুলো আছে যেমন এই যে কন্ট্যাক্ট আস থেকে শুরু করে এগুলো সবগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এটাকে একটু পাবলিশ দেই, দিয়ে তাহলে বাকি যে জিনিসগুলো আছে যেমন হচ্ছে কত ফুটার পেমেন্ট, এই যে ফুটারের পেমেন্ট এটা যদি না রাখতে চান এটাকে ডিলিট করে দিবেন, দেখি ডিলিটের অপশন আছে, এই যে আছে, এটাকে তুলে ডিলিট দিবেন, নাই শেষ। দেন হচ্ছে ফুটার নিউজলেটার, ফুটার ইনফোর মধ্যে কি সব ফুটার ইনফো এটা অফ অলরেডি আছে। ফুটার উইজেট, ফুটার উইজেটের মধ্যে এই যে চারটা কলাম, একটা কলাম দুইটা তিনটা চারটা, হ্যাঁ। তাহলে এটাকে আমরা চেঞ্জ করে ধরেন যে 3 কলাম করতে যাচ্ছেন, তাহলে 3 দেই, 3 দিলে এই যে কলাম হয়ে গেল 3টা, ঠিক আছে? তো আপাতত 4 কলামই থাক, কারণ এরা যেহেতু তৈরি করছে এভাবেই থাক। আমরা হেডার ফুটার সবসময় কাস্টম ভাবে তৈরি করা সবচেয়ে ভালো, ঠিক আছে? আপনার নিজের মন মতো তৈরি করবেন, দেখতে ভালো লাগবে। আচ্ছা দেন হচ্ছে কত ফুটারের লিঙ্ক গুলো, এই যে ফুটারের লিঙ্ক এগুলো, তারপর হচ্ছে কত রিসেন্টলি ভিউ প্রোডাক্টস, এটা চাইলে কি অন আছে এটা অফ করা আছে, এইরকম আর কি, হ্যাঁ। তাহলে হেডার ফুটার এবং যে কাস্টমাইজেশন সেটা আমরা দেখলাম, মানে এখান থেকে সেকশন অফ করে দিয়ে আমরা নতুন নতুন সেকশন এখানে অ্যাড করতে পারবো। এখন আরেকটা প্লাগইন দেখাই, সেই প্লাগইনটা দিয়ে একটু ভালো ডিজাইন করা যায়, ঠিক আছে? তো এই যে প্লাগইন অলরেডি আমার ইয়ে করাই আছে, সেই প্লাগইনটার নাম হচ্ছে উলিমেন্টর, ঠিক আছে? এলিমেন্টর না, উলিমেন্টর, এই যে ULEMENTOR, হ্যাঁ। এটাকে সার্চ দিবেন, এর কিন্তু নাম আলাদা, কিন্তু আসবে আবার অন্য হিসাবে, হ্যাঁ। আমি একটু বলি, দেখি, আচ্ছা অ্যাডমিন প্লাগইন দেখাই দিই, আরো অন্য প্লাগইন আছে ওই ই-কমার্সের জন্য, সব সব প্লাগইনের মধ্যে, ঠিক আছে? সব প্লাগইন এবং যে ইয়াগুলো আমরা ইউজ করি, ওই যে অ্যাডন্স গুলো ইউজ করি, সেগুলোর মধ্যে ই-কমার্সের কাস্টমাইজেশন আছে, ঠিক আছে? আপনাদের যার যেটা মন চায় বা হচ্ছে প্র্যাকটিস পারপাসে যার যেটা মন চায় সেগুলো শিখতে পারে। তো আমি আপাতত এইটাকে একটু দেখাই, এটা কিন্তু বাংলাদেশি কোম্পানি, হ্যাঁ, বাংলাদেশের বিল্ড করা। তো এই যে উলিমেন্টর যখন লিখবেন না, এটা দেখবেন যে এইটা আসবে, হ্যাঁ এইটা। কিন্তু আপনি যদি এইভাবে লেখেন কো ডিজাইনার অল ইন ওয়ান এলিমেন্টর ই-কমার্স বিল্ডার যদি লেখেন, এটা আসবে না,
বুঝতে পারছেন? তো এটা উলি মেন্টর লিখবেন এবং দেখবেন যে কো ডিজাইন এইটা থেকে আসতেছে কিনা, ঠিক আছে? কো ডিজাইন, তো কোম্পানির নাম হচ্ছে কো ডিজাইনার, এইটা এটা বাংলাদেশি কোম্পানি, ঠিক আছে? তো এখানে আসবেন, অ্যাক্টিভ করে দিবেন, দেন আর কি এটা দিয়ে আমরা এখন কাস্টমাইজ করতে পারবো। সো ধরেন যে আমাদের এটা হচ্ছে হোম পেজ, হোম পেজের এডিটটা কোনটা, এই যে হোম পেজের এডিট। সো আমি এখানে কিছু একটা অ্যাড করতে চাই, আমি নিচের দিকে অ্যাড করি যেটা ভালো লাগে। ধরেন এইটা, এই যে নিউ অ্যারাইভাল যেটা, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, লাগবে না। সো এর বদলে আমি নতুন কিছু দেবো, ঠিক আছে? নতুন কি নিলাম, একটা সেকশন নিয়ে নিলাম। তো একটা সেকশন নিয়ে আমি ধরেন কি এইখানের যে এই যে এইভাবে প্রোডাক্ট গুলো যে শো করতেছে না, চাচ্ছি একটু অন্যভাবে, যে ওই থিমে যেটা আছে, ওই প্লাগইনে যেটা আছে ওইভাবে। তো আমি কি করব, এখান থেকে ওটাকে একটু খুঁজে নেব। এই যে কো ডিজাইনার, হ্যাঁ, বাকি সবগুলো দেখেন কো ডিজাইনারের মধ্যে বাকি জিনিসগুলো কিন্তু লক করা, ঠিক আছে? কিছু জিনিস আছে যেটা হচ্ছে আনলক করা। তো এই যে এইগুলো, এগুলো হচ্ছে আনলক করা, এগুলো দিয়ে অনেক কিছু ডিজাইন করা যায়, ডিজাইনটা সুন্দরও হয়, ঠিক আছে? তো দেখেন এখানের মধ্যে শপের ক্ষেত্রে, মানে সব পেজ আপনি যদি ডিজাইন করতে চান, সেই সব পেজ কেমনে ডিজাইন করবো এটা আগে একটু দেখি। আমি ধরেন যে হোম পেজের মধ্যে নতুন একটা জাস্ট সেকশন অ্যাড করতে যাচ্ছি, তাহলে সব লিখলাম, দেন সব ক্লাসিক, সব স্ট্যান্ডার্ড, সব কার্ভি, সব স্লাইডার। আমি চাচ্ছি সব কার্ভিটাকে আপাতত দিতে। তো কিরকম লাগবে সব কার্ভিটা দিলে? এই দেখেন সেকশন গুলো একটু কার্ভ হয়ে এইভাবে আসতেছে। তারপরে ধরেন শপের যে আর চারটা আছে সেগুলো একটু দিয়ে দেই, দেখি কেমন লাগে। সব ক্লাসিক দিলাম, সব ক্লাসিকটা এই যে এইরকম অ্যাজ ইউজুয়াল যেটা, তাই না? আচ্ছা, ধরেন যে সব ক্লাসিককে এখন আমি একটু কাস্টমাইজ করতে চাই, তাহলে এই যে 3 কলাম থেকে দিলাম 4 কলাম বা 2 কলাম, আপনি যেটা লাগে সেরকম, ঠিক আছে? নিচে দেখেন প্রেজেন্টেশন আসছে, তারপরে হচ্ছে আর কি কি আছে, প্রোডাক্ট, এখান থেকে আপনি প্রোডাক্টকে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে? এখন সোর্স টাইপটা কি, সোর্স টাইপটা ধরেন যে সব সব থেকে আরো কি কি আছে, আপসেল আছে, ক্রস সেল আছে, রিলেটেড প্রোডাক্ট আছে, কার্ট রিলেটেড প্রোডাক্ট আছে, ঠিক আছে? রিসেন্টলি ইউজ, রিসেন্টলি ভিউড, এই প্রোডাক্ট গুলো আপনি চাইলে এখানে শো করাইতে পারেন। আপসেল আর ক্রস সেল এটা তো আমরা জানি, ক্রস সেল হচ্ছে চেক আউট পেজে আমরা যখন যাই তখন যেটা দেখাইতে চাই সেটা, আর আপসেল হচ্ছে রিলেটেড প্রোডাক্টের নিচে, তাই না? যেটা নিচে চাচ্ছি তার নিচে যেটা আসে। ধরেন আমরা ক্রস সেল দিলাম আপাতত, এটা কিন্তু প্রোডাক্ট আপলোডের সময়, ঠিক আছে? আপনি যদি ক্রস সেল প্রোডাক্ট সিলেক্ট করে নেন তবে আসবে, আর না হলে আসবে না। যেমন এই যে নাই, এগুলো কোনো কিছুই খুঁজে পাচ্ছে না, তাহলে হচ্ছে কত কার্ড রিলেটেড প্রোডাক্ট দেই, এটাও খুঁজে পায় না। তারপর হচ্ছে কত রিলেটেড প্রোডাক্ট দেই, এটাও খুঁজে পায় না। তাহলে সব দেই, তখন ঠিকই খুঁজে পাবে। তার মানে এই প্রোডাক্ট গুলো আমরা যখন আপলোড করছি তখন আমরা যেভাবে ক্যাটাগরি দিয়েছিলাম সেই অনুযায়ী আমরা এভাবে সার্চ করে নিতে পারি। এখন দেখেন কাস্টম কোয়েরি নামে একটা অপশন আছে, এটাকে যদি ওপেন করে দেই, ওপেন করে দিলে আমাদেরকে বোঝাচ্ছে কি প্রোডাক্ট পার পেজ 6টা করে শো করবে। আমি চাচ্ছি না আরো বেশি করে শো করুক, তাহলে আমি দিলাম 8টা বা এখানে 10টা, যা মন চায়, ঠিক আছে? এখানে যেহেতু 4টা করে সেই জন্য 8টা দিলাম। এইভাবে। সো অর্ডার এরকম থাকলো, ইয়া থাকলো, দেন হচ্ছে কাস্টম কোয়েরির এখানে কাজ শেষ। এবার আসে ইনক্লুড ক্যাটাগরি, আপনি চাইলে এখানে ক্যাটাগরি শো করাইতে পারবেন, ঠিক আছে? যে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট, আপনার যে ক্যাটাগরি, ধরেন যে মেন্স ফ্যাশন, তাহলে মেন্স ফ্যাশন যদি থাকে এটাকে শো করাইলেন, তারপর ইলেকট্রনিক্স যদি থাকে সেটাকে শো করাইলেন, ঠিক আছে? ইনক্লুড। আর এক্সক্লুড মানে কি, আপনি এখানে যে ক্যাটাগরিটা দিবেন সেটা বাদে বাকি যত ক্যাটাগরি আছে সেটাই শো করবে। এখন আসেন ইনক্লুড প্রোডাক্ট। এই ইনক্লুড প্রোডাক্ট কিসের মাধ্যমে এখানে অ্যাড করা যেতে পারে? সেপারেট প্রোডাক্ট আইডিস, ঠিক আছে? প্রোডাক্ট আইডিটাকে নিয়ে এসে এখানে দিলেই কাজ করবে। তাহলে প্রোডাক্ট আইডিটা আবার কই পাবো? প্রোডাক্ট আইডিটা প্রোডাক্টের ভিতরে গেলে পাবো। তাহলে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, অল প্রোডাক্টে যদি আসি, এই যে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের সামনে গেলে এই যে আইডিটা শো করে, ঠিক আছে? তাহলে ধরেন এই যে K12, এটাকে আমরা দেখতেছি কত 4547, আরো একটা দেখে নেই 4532। তাহলে এই দুইটা ধরেন এখানে আমরা বসাই দেবো, এটাকে ডিলিট করি। তাহলে যে কত দেখছিলাম 4547 লিখলাম, তাহলে এই প্রোডাক্টটা আসার কথা, এই যে চলে আসছে, ঠিক আছে? এখন এখানে বলছে কি সেপারেট প্রোডাক্ট আইডিস উইথ কমা, আচ্ছা কমা দিলে অন্য আরেকটা আমি বসাইতে পারবো। তাহলে আরেকটা দেখলাম কি 4532 মেবি, এই যে চলে আসছে, ঠিক আছে? তার মানে আমরা এখানে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টও শো করাইতে পারবো, পাশাপাশি আমাদের সব পেজের যদি প্রোডাক্ট বা যেটাই হোক না কেন এইভাবে আমরা শো করাতে পারবো। আচ্ছা, তারপর এই যে অন সেল, হাইট, হাইড স্টক আউট প্রোডাক্ট, ঠিক আছে? এটা আমরা কখনোই হাইড করে রাখবো না, ঠিক আছে? স্টক আউট হইতে থাকুক, এটাই তো আমরা চাই, এটাই তো আমাদের দরকার, ঠিক আছে? দেন হচ্ছে অফসেটের মানে একটু ভ্যালু দিতে হবে, আমরা দেই
দেখি। আচ্ছা, আপাতত তো এটা আউট অফ স্টক প্রোডাক্ট না, সেই জন্য হয়তো এখানে শো করতেছে না, ঠিক আছে। তো থাকলে এখানে শো করতো। দেন প্রোডাক্টের ইমেজ, ধরেন যে আপনি ইমেজ সহ প্রোডাক্ট দেখাবেন কিনা। এখন কোনো বোকা যদি আর কি এটাকে অফ করে রাখে তাহলে করার কিছু নাই, ঠিক আছে। দেন ধরেন যে সেল রিবন ধরেন আপনি এটার উপর যদি কোনো সেল দিতেন তাহলে এটা শো করছে যে সেল 20%, সেল 30%, কোনো এক জায়গায়, ঠিক আছে। তারপর হচ্ছে কত স্টক রিবন, ওই যে স্টক রিবনটা হচ্ছে আমরা বললাম আউট অফ স্টকের যেটা। দেন হচ্ছে কত কার্ড শো করবে কিনা, এই যে এখানের ভিতরে যে কার্ডটা আছে সেইটা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা প্রোডাক্ট দেখতে ভালো লাগতেছে না, আমরা আগে সবার প্রথমে ইয়াটাই চেঞ্জ করে দিই, এটাকে আগে অফ করে দিই, তাহলে দেখতে ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা, এই যে কার্ডটা শো করতেছে এই জিনিসগুলো। দেন হচ্ছে কত উইশ লিস্ট, প্যাজিনেশন, এই যে প্যাজিনেশন হচ্ছে এইটা, ঠিক আছে, প্যাজিনেশন। তারপর হচ্ছে ফ্ল্যাশ সেল, ব্যাক অর্ডার, প্রি অর্ডার, ব্যাচ, এই জিনিসগুলো মানে আলটিমেটলি আমি এইভাবে চাইলে একটু কাস্টম করতে পারি। তাহলে এইটা কিসের মাধ্যমে করলাম, এটা ক্লাসিকের মাধ্যমে। এইটা হচ্ছে কি কার্ড, জিনিসগুলো সেম, জাস্ট ডিজাইনটা হচ্ছে এই যে এইরকম কার্ড। আরো মনে হয় দুইটা আছে, দুইটা লেআউট একটু দেখে নেই। কার্ড দেখছি, ক্লাসিক দেখছি, তাহলে সব স্ট্যান্ডার্ডটা দেখি। স্ট্যান্ডার্ড সব এখানে থাকতেছে, আর পাশে একটু, ঠিক আছে। এটা একটু ডিফারেন্ট টাইপের, ঠিক আছে, কারণ এই টাইপের এইভাবে মানুষজন একটু কম ইয়া বানায়, ই কমার্স বানায়। সো আপনি এইটা যখন করে দিবেন, সাথে আরেকটা সুন্দর ইফেক্ট পাচ্ছি। এই ইফেক্টটা একটু স্লো করে দিতে হবে, এটা একটু ঘাটাঘাটি করে এখানে স্পিডটা যখন স্লো করে দিবেন দেখতে খুব সুন্দর লাগবে, ঠিক আছে। এটা খুব দ্রুত চলে যাচ্ছে, এটা হোভার ইফেক্ট, মানে জিনিসটা ধরতে হবে, ঠিক আছে। ধরতে পারলে এখানে এসে এডিট করতে পারবেন, ঠিক এটা স্টাইলে আসবেন, এসে ধরেন যে যখন প্রোডাক্টের উপর হোভার এরকম টাইপের কিছু একটা খুঁজে তখন দেখবেন, অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে। স্পিডটা পাওয়া দিবেন, তখন দেখতে ভালো লাগবে। ধরেন এইরকম এখান থেকে দুইটা থেকে আমি 3 কলাম করলে কেমন লাগে, ভালো লাগে, হ্যাঁ খারাপ লাগে না, ভালোই লাগে। এটাকে আমি যদি 4 কলাম করি তখন কেমন লাগে, খুব বাজে লাগে, ঠিক আছে। তাহলে 2 কলাম আপাতত থাক। ধরেন এইরকম আরেকটা যে আছে সেটা কি, সব স্লাইডার, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের একটা স্লাইড হবে। তার মানে এই যে প্রোডাক্ট গুলো আমার এইভাবে স্লাইড হবে, একটু অপেক্ষা করলে বোঝা যাবে ও অটো স্লাইড হয়, নতুন নতুন প্রোডাক্ট আসে। তো সব স্লাইডার ধরেন যে এইটা এটা আমরা কোথায় ইউজ করতে পারি স্লাইডার হিসেবে, ধরেন আমাদের টপ ডিলস চলতেছে, ঠিক আছে, বা এক্সক্লুসিভ কোনো একটা অফার চলতেছে, সেই অফারটাকে শো করানোর জন্য আমরা এই জিনিসটা দিতে পারি যে আমাদের 3টা প্রোডাক্টে এই অফারটা চলতেছে, তোমরা নেও। এই 3টা প্রোডাক্ট খালি এইভাবে স্ক্রলই হচ্ছে, ঠিক আছে। এটা প্রিভিউতে গেলে অবশ্যই স্ক্রল হবে, সমস্যা নেই। তাহলে এই যে ধরেন যে এইভাবে আমরা ডিজাইন করতে পারি। তা আমাদের ধরেন যে এইখানের যে ডিজাইনটা আছে এটা তো একটা ডামি ডিজাইন, আমরা কি করতে পারি, চাইলে এইটাকে চেঞ্জ করে ওই ডিজাইনটা দিতে পারি। এবং এই যে উপরে যে আছে গার্ডেন এন্ড কিচেন, এগুলো আপনারা করতে পারবেন না। এটা আমরা কি করব, হয়ে গেল। এটা আমরা কি করব, উপরে একটা হেডিং নেব, হেডিং নিয়ে এখানে, আর বাকি এগুলোতে কি রাখবো, এগুলোতে আমরা লিংক দেওয়ার অপশন রাখবো, ঠিক আছে। বা চাইলে বাটন দিতে পারি, যেটাই হোক না কেন এগুলো আমরা দিতে পারি, এবং এগুলাতে প্রত্যেকটাতে আলাদা আলাদা লিংক করে দিলাম। দিয়ে আমরা এই সেকশনটা না দিয়ে আমরা কোনটা দিলাম, ধরেন আমরা এইটা দিয়ে করে দিলাম, বা হচ্ছে ধরেন যে এই যে স্লাইডারটা দিলাম, এইরকম আর কি। এটা ইচ্ছা, যদি মন চায় তাহলে করতে পারেন, ঠিক আছে, যদি মন না চায় তাহলে কোনো দরকার নেই। তো ধরেন আমি এগুলো এখন ডিলিট করে দেবো। আচ্ছা, এখন আমরা একটা পেজ ক্রিয়েট করব, ওই যে ডামি পেজ আমরা ক্রিয়েট করছি না, সেটা হচ্ছে স্পেসিফিক ক্যাটাগরির জন্য ক্রিয়েট করছি আমরা, এবার ওই পেজটাকে ডিজাইন করব। এখন আমরা ডামিতে আসলাম, ঠিক আছে। আমরা ওই হোম পেজের মধ্যে আমরা দুই একটা জিনিস দেখলাম, ওই জিনিসটাই এখানেও দেখব। সেই ডামি পেজের মধ্যে আমি কি চাচ্ছি, সেই ডামি পেজের মধ্যে আমি চাচ্ছি সবার প্রথমে একটা ফিল্টার থাকুক, ঠিক আছে। তাহলে ফিল্টার, এইটারই ফিল্টার আছে, অথবা এমনিও ফিল্টার আছে। এই যে ফিল্টার হরিজন্টাল দিলাম, তো এখানে একটা ফিল্টার শো করবে। তো ফিল্টারটা দেখতে খুব সুন্দর, তাই না। এখান থেকে আপনারা অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। সেটা কি কি আছে, ফিল্টারের মধ্যে আমাদের প্রাইস আছে, শর্ট আছে, অর্ডার আছে, সার্চ আছে। তাহলে প্রাইসটাকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। তাহলে প্রাইসটা আমরা কোথা থেকে চেঞ্জ করবো, এই যে প্রাইস রেঞ্জ, এইখান থেকে আমি মিনিমাম প্রাইস কত এবং ম্যাক্সিমাম প্রাইস কত, এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের উপর। এখন আপনার প্রোডাক্টের মিনিমাম প্রাইস শুরু হচ্ছে ধরেন যে 2000 থেকে, ঠিক আছে। আর ধরেন যে আপনার একদম হাইয়েস্ট প্রোডাক্ট যেটা আছে সেটা 60,000 পর্যন্ত। আচ্ছা, এখন আপনি যদি এখানে মিনিমাম ধরেন 2000 থেকেই শুরু, আপনি যদি এখন এখানে 0 দিয়ে রাখেন, 0 আপনি চাইলেই দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু ধরেন কেউ যদি 1500 পর্যন্ত সিলেক্ট করে, তখন কিন্তু আপনার কোনো প্রোডাক্ট আসবে না, ঠিক আছে। সো এটা না করে আপনার মিনিমাম যে টাকাটা আছে সেটা যদি প্রথমেই দিয়ে রাখেন তাহলে আরো বেশি ভালো ইমপ্রেশনের ক্ষেত্রে আর। বাট এটা পুরোটাই
জাস্ট ডিপেন্ডেন্ট, ঠিক আছে, আপনার ইচ্ছা, মন চাই দিবেন, না চাই দিবেন না। দেন হচ্ছে ম্যাক্স প্রাইস, ঠিক আছে, মিনিমাম থেকে ম্যাক্স। দেন হচ্ছে এই যে শর্ট যে আছে, শর্ট, তাহলে শর্টটা কোথায়, এই যে শর্টের মধ্যে আপনি আসলে কি কি রাখতে যাচ্ছেন, মানে মানুষজন তো শর্ট দিয়ে খোঁজে না মাঝে মাঝে, এটা আর কি ফুল ফিল্টার করে দেয়, যে টাইটেল দিয়ে খুঁজবে নাকি নেম দিয়ে নাকি প্রোডাক্টের প্রাইস দিয়ে নাকি টপ সেলার এটা দিয়ে। দেন হচ্ছে অর্ডার, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এরকম। দেন হচ্ছে সার্চ, ঠিক আছে। তাহলে আমি এটা কিন্তু শুধুমাত্র এই পেজের জন্য তৈরি করতেছি। তাহলে এই যে এখানে একটা সার্চ থাকলো, ঠিক আছে। তাহলে সার্চ থাকার পরে আমাদের পরবর্তী কাজ কি, আমাদের হচ্ছে এখানে প্রোডাক্ট দেওয়া। তাহলে ওই যে প্রোডাক্ট একটু আগে আমরা দেখলাম, সেইভাবে ধরেন যে আমরা প্রোডাক্ট গুলো দিয়ে দিলাম, ঠিক আছে, একটা পেজ দিয়ে দিই শপ। এই যে শপের এই সেকশনটা এখন কোনটা দিয়ে দেবো, ধরেন যে শপ ক্লাসিক, সব স্ট্যান্ডার্ডটা ভালো লাগছে আমার, সব স্ট্যান্ডার্ডটা দেই। ধরেন এই যে সব স্ট্যান্ডার্ডটা আমি দিয়ে দিলাম। দেন এখানের মধ্যে আপনি কি করতে পারবেন, এখান থেকে প্রোডাক্ট গুলোকে ঠিক করে দিতে পারবেন, একটু আগে আমরা যেটা দেখলাম। তবে এইখানে আমাদের যেহেতু দামি, এই দামি দিয়ে আমরা বোঝাইছিলাম ইলেকট্রনিক্স কে, তাই না? তো এইখানের মধ্যে যত প্রোডাক্ট থাকবে সেটা কি শুধুমাত্র ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট থাকবে, ঠিক আছে। এবং তার উপরে চাইলে একটা স্লাইডারও দিতে পারেন, স্লাইডারও ভালো লাগবে এখানে, ঠিক আছে। তো এখান থেকে নিয়ে আসবেন একটা একটা স্লাইডার দিয়ে দিলেন, সব স্লাইডার আছে, এটারও একটা সব স্লাইডার দিলাম, এই যে, অথবা গ্যালারি বক্সের স্লাইডার আছে দিলাম। আচ্ছা, এই স্লাইডার ভালো লাগতেছে না, তাই না, মানে এটার সাথে এটা তো দুইটা সেমই লাগতেছে। আমি এমনি যে এলিমেন্টারের স্লাইডার আছে সেটা দিলাম। ইমেজ ক্যারোসেল দিতে পারি, এটা দিয়ে করতে পারি, অথবা এমনি যে স্লাইডস আছে এইটা দিয়ে দিতে পারি। এর অপশনটাকে একটু চেঞ্জ করে দিতে হবে, পজিশনটা নিচে নিচে। আচ্ছা আচ্ছা, এই যে এইখান থেকে ধরেন স্লাইড, এখানে আপনি কি করলেন, ইলেকট্রনিক্স এর যে ইমেজ আছে সেই ইমেজটাকে এখানে বসাই দিলেন, সাথে উপরে দুই একটা কথা লিখে দিলেন, এটাও সুন্দর করে স্লাইড হোক, দেখতে সুন্দর লাগবে, তাহলে স্টারটেক বা হচ্ছে রায়ান্স এর মতো লাগবে, ঠিক আছে। এবং ইলেকট্রনিক্স এ এসে আপনি খালি ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট গুলো দেখতে পারবেন। আর এইখানে যে লিঙ্কটাকে ভাই আপনি একটা কি কথা করবেন, জিজ্ঞেস করি, এখানে হ্যাঁ, স্লাইডের জন্য স্লাইডের সাইজ আসলে স্লাইডের পিকচার গুলো সাইজ আসলে আদর্শ সাইজ কত হয়? এটা হচ্ছে 1280x720 যদি নেন, একটা যে ইমেজ নেবেন বাকি যে তিনটা স্লাইড করবেন সেটাও সেম সাইজের করতে হবে, ঠিক আছে। তাহলে আপনি স্লাইডার যখন এডিট করবেন, মানে একটাতে 1280x720 না, আপনি চাইলে 1200x1800 করতে পারেন, বা হচ্ছে ধরেন 1200x2000 করতে পারেন, কিন্তু একটা ইমেজ যে নেবেন সিমিলার ইমেজ বাকি তিনটাতে নেবেন, আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে আর কোনো সমস্যা হবে না। মানে পাশাপাশি 1200টা কি স্ট্যান্ডার্ড ভাইয়া? 1280x720টা খুব ভালোভাবে ফিট করে আর কি, হ্যাঁ। এবং এর রেশিও অনুযায়ী আপনি যদি ডাবল করেন, ট্রিপল করেন, সেই হিসেবে জাস্ট এটাকে বাড়ায় নেবে। আপনি ক্যানভাতে গিয়ে ধরেন যে 500x500 যদি দেন, তাহলে এর ডাবল মানে কি 1000x1000, ঠিক আছে। এইভাবে জাস্ট আপনি ডাবল করবেন, বাট ওর যে রেশিও সেটা কিন্তু ঠিকই আছে, হ্যাঁ, এইরকম আর কি। এবং সবসময় সেম রাখবেন, এটা সব ক্ষেত্রে ওই রাজেশ ভাই যেটা বলছে এটা আসলে খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ যে আপনি ভাইয়া, যখন একটা রাজ্জাক স্লাইড ভাইয়ের কথা বানাচ্ছেন, ভাইয়া বলবো আমি। হ্যাঁ আমি বলে নেই আগে, যখন একটা স্লাইড বানাচ্ছেন তখন আপনি ওইখানে একটা স্লাইডার ইমেজ দিয়েছেন, দেওয়ার পরে সেটা যদি খুব ভালোভাবে ফিট করে, তাহলে ওর ইমেজের সাইজটা দেখে নেন কত বাই কত, তাহলে বাকি যে ইমেজ গুলো আছে সেটাও অত বাই অত তৈরি করেন। এবং এর পাশাপাশি আরেকটা বলি, যে এই যে আপনি যখন আপনার নিজের শপের জন্য বা হচ্ছে ধরেন বাংলাদেশি কোনো ক্লায়েন্টের জন্য এরকম কাজ করতে যাবেন, তো ওরা তো গ্রাফিক ডিজাইনারকে হায়ার করতে যাবে না বেশি, মানে সম্ভবত আর কি, ঠিক আছে। এটা প্রথম দিকে তারা প্রথমেই বলবে যে আমার বাজেট প্রবলেম, তো তুমি ইমেজ গুলো ডিজাইন করে দাও। তো আপনি যখন ইমেজ ডিজাইন করতে যাবেন বা যেটাই হোক না কেন, আপনাকে কি করতে হবে, ইমেজের সাইজ সেম রাখতে হবে, ঠিক আছে। ধরেন এটা যদি 500x500 হয়, তাহলে ওই ওয়েবসাইটটার জন্য আপনি যতগুলো ইমেজ তৈরি করছেন সবই 500x500 রাখতে হবে। কেননা এইটা 500x500 আর এটা 500x700 যদি হয়, তাহলে এই লেআউট এইভাবে সমান সমান লেআউট আসবে না, ঠিক আছে, একটা ছোট হবে একটা বড় হবে, এতে স্ট্রাকচার ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না, ঠিক আছে। সেই জন্য ই কমার্স সাইট তৈরি করার সময় আপনি ইমেজ গুলোকে সবসময় ঠিক রাখবেন, ঠিক আছে। শুধু ই কমার্স সাইট না, আসলে যদি মনে করেন যে মোটামুটি একটু ভালো অ্যামাউন্ট পাইছেন একটা ওয়েবসাইটের জন্য, তাহলে ইমেজ গুলো সেই ক্যাটাগরিতে বা সেই সেকশনে দেওয়ার সময় সব ইমেজ গুলো সেমই রাখবেন, ঠিক আছে। আচ্ছা রেজওয়ান ভাই বলেন।
আমি এই যে কোনো পেজ ডিজাইন বা পেজ নিয়ে কাজ করতে গেলে যে জিনিসটা নিয়ে প্রবলেম ফেস করি ওটা হলো গিয়ে ইমেজের সাইজটা কি দিব, মানে ইমেজের সাইজ নিয়ে আমার সবসময় একটা কনফিউশন থাকে। এটা নিয়ে যদি একটু বলতেন তাহলে ভালো হতো, আমি নোট নিয়ে আসি তো। ইমেজের সাইজ ধরেন যে এইখানে একটা ইমেজ আছে, ঠিক আছে? তো আমি দেখলাম কি এই ইমেজটা এখানে খুব সুন্দর করে ফিট হয়েছে। এমনি 1280x720 হইলে সব জায়গাতেই খুব সুন্দরভাবে ফিট হয়, হ্যাঁ, এলিমেন্টারের ক্ষেত্রে। আর ধরেন যে আপাতত এইটার ইমেজের সাইজ আমি জানি না, বাট খুব সুন্দরভাবে এটা ফিট করছে, তাহলে আমি কি করবো, এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে আমি দেখে নেব যে 1170x399, মানে আপনি এরকম করতে পারেন 1200x400, ঠিক আছে, পিক্সেল এইভাবে করে দিতে পারেন। অথবা যদি একদম সেম মানে এইটাই রাখতে চান তাহলে হচ্ছে 1170x399 দিয়ে বাকি দুইটা ডিজাইন অবশ্যই করে নিতে হবে, ঠিক আছে, তাহলে আর কোনো চেঞ্জ হবে না। আর না হলে এটাকে 1200x450 বা এরকম কিছু একটা যদি করে নেন তাহলে বাকি দুইটা ইমেজও 1200x450 দিয়ে করে নেবেন। তবে আমি বলি যে ইউটিউবের যে থাম্বনেইল আছে 1280x720, এটা দিলে সব জায়গাতেই খুব সুন্দরভাবে কভার হয় এবং খুব সুন্দরভাবে ফিট হয়, ঠিক আছে। থ্যাংক ইউ এটা ভাইয়া। গেল 1 নাম্বার। হ্যাঁ, এবার আসেন পরের 2 আর নাম্বারটা। ভাইয়া এটা নিয়ে একটা ইউটিউব ভিডিও দিলে ভালো হয় ডেসক্রিপশনে, কোনটা নিয়ে? এই যে ইমেজের ব্যাপারটা নিয়ে ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে, দেখি। এই যে দেখেন এখানে দেখেন বিষয়টা দেখছেন, 1170x399, মানে এরা কিন্তু ইমেজের সাইজটাকে ঠিক রাখছে, হ্যাঁ, এবং ঠিক রাখতেই হবে। যেমন এখানে দেখেন একটা বিষয় আমি একটু দেখাই, এটা আউট টপিক না, আমি জাস্ট একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, তাহলে আর কি বিষয়টা ভালো আরো বুঝতে পারবেন। আমি আসলে যেমন আমার একটা নিজের হচ্ছে ই কমার্স সাইটের ক্ষেত্রে এই সমস্যাটাই হুম, হুম। পড়েছিলাম, ঠিক আছে, এই কারণে জিজ্ঞেস করছি আর কি আমি আচ্ছা বিষয়টা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি প্রথমে একটা ইমেজ নিবেন, ধরেন যে ওই যে পিক্সাবে বা পিক্সেল থেকে নেবেন, নিয়ে জাস্ট ওইটাকে বসাবেন। যদি খুব সুন্দরভাবে ফিট করে তাহলে ওই ডিজাইনও বাকি তিনটা ওই সেম সাইজে রেখে করবেন, তাইলেই হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায় আর কি। তো এখানে দেখেন আমি যদি আমার মিডিয়াতে একটু আসি, এই ওয়েবসাইটটা যেটা নিয়ে কাজ করতেছিলাম, তাই না, বলছিলাম না? তো এই ওয়েবসাইটটা যখন গ্রাফিক্স ডিজাইনারকে এই ইয়াগুলো দেওয়া হয় তখন খুব ভালো করে মেনশন করে দেওয়া হয় যে কোনটা ইমেজ কত করে হবে, ঠিক আছে, কোন ইমেজটা কত করে হবে। যেমন আমি যদি এখানে আসি, দেখেন এগুলো হচ্ছে সব ফুড আইটেম। তো ফুড আইটেমের জন্য তাকে নির্দেশনা দেওয়া আছে যে 500x500। এবার আসেন দেখেন আমি একটু দেখবো যে আসলে এগুলো ঠিক আছে কি, সরি 800x800, তাহলে দেখেন 800x800 দেওয়া। পরেরটাতে আসি, দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে কি 1280x720, মানে অন্য জায়গায় আমি ইউজ করবো, এটা কিন্তু ফুড মেনুতে ইউজ করবো না, হ্যাঁ। এবার আসেন দেখেন এটাও তার মানে অন্য জায়গায় ইউজ করবো, তাকে ডিরেকশন দেওয়াই আছে যে এটা 1280x720 হইতে হবে, না হলে কি আমার ওই সেকশনটার সাথে এই সেকশনটা মিলবে না, দেখতে খুবই বাজে লাগবে। এই যে 800x800, ঠিক আছে, তাহলে এই যে 1280x720, তাহলে এভাবে ডিরেকশন দেওয়া আছে। সো আপনি যখন এই যে এটা যেমন হচ্ছে 600x600, এটা কিন্তু আমার ফুড আইটেমের জন্য না, এটা হচ্ছে এই যে প্রথমে হোম পেজটা যে আসে, এই যে হোম পেজের যে এইখানে, এইটার জন্য, এটার জন্য আবার আলাদা সাইজ। এবার আসেন তাহলে দেখি, এগুলো সব ট্রান্সপারেন্ট ছবি, তাহলে আমাকে ট্রান্সপারেন্ট ছবি আমরা দেখলাম 600x600। তো চলেন দেখি বাকিগুলো 600x600 হওয়ার কথা, দেখি 600x600, বুঝতে পারছেন? এটা এটা অন্য এটা অন্য অন্য জায়গায় ইয়ে হিসাবে ইউজ করা আছে, সেই জন্য এটা 500x500, এটা বাদ। এই যে 800x800, ঠিক আছে, এগুলো হচ্ছে মেনু পেজে যাবে, এইরকম আর কি। সো এই বিষয়গুলোকে একটু নজর রাখবেন, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট আপনার যখন একটা ওয়েবসাইটে আসতেছেন, সেই ওয়েবসাইটে আসার পর, কারণ এটা হচ্ছে প্রফেশনালিজম, ঠিক আছে। আপনার কাজের মধ্যে প্রফেশনালিজম আছে কিনা এটা হচ্ছে ক্লায়েন্ট প্রথমে দেখলেই বুঝতে পারবে। যেমন আমি আরো কয়েকটা জিনিস উদাহরণ দেই, যেমন এই যে বলছিলাম যে উপরে আর নিচে, ঠিক আছে, যে আপনাকে একটা গ্যাপ যে রাখতে হয় সেই গ্যাপটার ক্ষেত্রে নজর রাখতে হয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি যে রাইটে আর লেফটে আমরা প্যাডিং দিই, কিন্তু উপরে নিচে যে প্যাডিংটা দেওয়ার কথা সেই কথাটা ভুলে যাই, ঠিক আছে। তো এটা যখন আমরা রিভিশন দিতে যাই তখন এটা ক্লায়েন্ট কিন্তু সহজেই ধরে ফেলে। এবং দেখেন এই যে এখানে আমি 4টা ছবি বসাইছি, 4টা ছবির অবশ্যই সেম সাইজের যদি না হতো আমার কিন্তু একটা ছোট হইতো একটা বড় হতো। এখানে দুইটা কিন্তু সেম, এটা কি 1280x720। আপনি 1280x720 ইউটিউব থাম্বনেইলে যে কোনো ছবি যে কোনো জায়গায় ফিট করাইতে পারবেন, ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে ভালো ইয়ে। সো এই যে এরকম আর কি, হ্যাঁ। সো এই বিষয়গুলোকে মাথায় রাখবেন, এগুলো তো সবসময় বলি। আচ্ছা, ওকে, গেল। এবার আসি এখানে না, কোথায় ছিল? এখানে। আচ্ছা, তাহলে আমরা যখন এই ডিজাইন গুলো করতে আসি, দেখেন এই যে ডিজাইন, দেন আমরা এখান থেকে কি হেডিং গুলো চেঞ্জ করে দিতে পারি
এবং দেখেন এই স্লাইডারের সাথে ওই স্লাইডারের ইয়েটা খুব সুন্দরভাবে ফিট করছে। তো আমি ধরে নেন যে আমার 3টা ইমেজ নাই, 1 নাম্বার আর 2 নাম্বার ইমেজ আছে, এটাকে আমি কেটে দিলাম। সো আমার জন্য একটা পেজ তৈরি হয়ে গেল। সেটা কি, আমি একটা ইলেকট্রনিক্স এর পেজ তৈরি করলাম, সেটা শুধুমাত্র ইলেকট্রনিক্স এর ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট গুলো থাকবে। এখন এইখানে কি আছে, এখানে ধরেন যে কোনো একটা বাটন আমি চাইলে দিতে চাই, তাহলে সেটা দিতে পারবো না। যে কোনো একটা বাটন নিয়ে এসে আমি এখানে দিতে পারবো যে গো টু শপ, ঠিক আছে, বা এরকম কিছু একটা, বা গো টু হোম পেজ, এরকম যদি একটা দিতে চাই, সেম একটা বাটন নেব। আচ্ছা, এটা এই পাশে আসার কারণ হচ্ছে এটাকে জাস্ট আমার পজিশনের ইয়াটা চেঞ্জ করে দিলেই হবে। এই যে বাটন চলে আসছে, বাটনটাকে নিচে দিই। এই যে বাটনটা নিচে আসলো, দেন বাটন আপনারা আপনাদের মতো ডিজাইন করতে পারেন। শুধু বাটন না, আপনাদের যেটা মন চায় আপনারা সেটা করতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা ইন্ডিভিজুয়াল পেজকে ডিজাইন করবো। ওমা, কি হলো? এটাতে কি সমস্যা হলো? আচ্ছা, এখানে ব্রেকআউট হয়ে গেছে, এটাকে ডিলিট করে দিই। ভাই দিয়ে আমার আবার, একটু এমার্জেন্সি বাইরে যেতে হবে, হ্যাঁ আমি পরে এখন ভিডিও রেকর্ডিং দেখে নেবো ভাই। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, যান। আচ্ছা ভাই। সো এই যে এইভাবে আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, ঠিক আছে। তাহলে কাস্টমাইজেশনটা বুঝতে পারছেন, ফুল কাস্টমাইজেশনটা। তাহলে আই থিঙ্ক একটা ই কমার্স ওয়েবসাইটের বাকি যে জিনিসগুলো লাগে মোটামুটি আমরা সবগুলো দেখে ফেললাম। এখন আর কি, আমরা ই কমার্সের কি ড্যাশবোর্ডটা দেখে ফেলছি না? এই যে রিপোর্টটা কি দেখছি? রিপোর্টটা এই যে এইখানের মধ্যে আমরা টাকা পয়সা সব কিছু আমরা হিসাব পাবো, ঠিক আছে। যে আপনার ওখানে কয়টা অর্ডার আসলো না আসলো, আপনার এই মান্থে কত ইনকাম হয়েছে, আগের মান্থে কত ইনকাম, ফুল ইয়ারে আপনি কত ইনকাম করছেন। দেখবেন ওই যে ইউটিউবের মধ্যে যে করে যারা আর কি প্রমোশন করে, সেই প্রমোশনাল বা হচ্ছে কেউ একজন কোর্স লঞ্চ করার পরে কোর্সটা যখন দেয়, তখন কিন্তু এই ইনকামটা দেখায় যে আচ্ছা আমার 1 বছরে এত ইনকাম হয়েছে। চলেন এটা ইনকাম কিভাবে করবেন, দ্রুত কোর্সে জয়েন করেন, কোর্সে জয়েন করলেই ইনকাম, তাই না? তারপরে কোর্সে যখন জয়েন করেন তারপরে আর কোনো ইনকাম হয় না, এটা হচ্ছে কথা। আচ্ছা, তো এখান থেকে আমরা এই যে লাস্ট মান্থ দিস মান্থ সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। কাস্টম ভাবে করে আমরা এখানে বুঝতে পারবো যে কত অর্ডার হইলো না হইলো এই জিনিসগুলো। আরো একটা জিনিস হচ্ছে কি, আমরা এইখান থেকে এই যে অর্ডার ম্যানেজমেন্ট থেকে আমরা অর্ডারের ডিটেলস গুলো সবকিছু দেখতে পারবো। এই যে আমরা তো এটা দেখাইছিলাম মনে হয়, অন হোল্ড কখন থাকবে, অন হোল্ড প্রথমে থাকবে, দেন এটাকে আমরা ক্লিক করে এখানে সব ডিটেলস সবকিছু দেখবো। দেখে এখানে অনলাইন অন হোল্ড থেকে আমার যেটা মন চাই, আমার যদি মনে হয় যে না এটা এখন কমপ্লিট হয়ে গেছে, দেন আমি কমপ্লিট বা প্রসেসিং দেন এটাকে আপডেট করে দিতে পারবো। পাশাপাশি এই যে এইখানের মধ্যে দেখেন সেন্ড অর্ডার ডিটেলস টু কাস্টমার, এইখানে ক্লিক করে এটাকে যদি আপডেট করে দেন তাহলে হচ্ছে তার যে মেইল আছে সেই মেইলে চলে যাবে, ঠিক আছে। তবে এখানে খুবই দুঃখের বিষয়, আমার এই হোস্টিং থেকে কোনো মেইল আমার মেইলে যাবে না, ঠিক আছে। সো আমি এই জিনিসটা দেখাইতে পারতেছি না। আপনাদের যাদের হোস্টিং থেকে এইরকম এই মেইলের কোনো ঝামেলা নাই, তারা এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন, তাদেরটা চলে যাবে, সমস্যা হবে না। কিন্তু আমারটা এখানে যাবে না, ঠিক আছে। আমার এসএমটিপি নাই, তো আমার এসএমটিপি নিতে গেলে আমার তো এসএমটিপি নিতে হবে। আচ্ছা, এবার আসেন, দেন তারপর আর কি কি আমরা দেখলাম। এই যে এখান থেকে এটা তো আমার প্রিন্ট করতে হবে, তো প্রিন্ট করার জন্য কি আমরা একদম নিচে চলে আসব। নিচে চলে এসে এই যে পিডিএফ ইনভয়েস বা পিডিএফ প্যাকিং স্লিপ, এখান থেকে প্যাকিং স্লিপে কি থাকে না, প্যাকিং স্লিপে আমাদের কোনো থাকে না, কোনো অ্যামাউন্ট থাকে না, ঠিক আছে। প্যাকিং স্লিপটা কি, প্যাকিং স্লিপটা যে কেউ দেখতে পারে, আলটিমেটলি প্যাকিং স্লিপটাই প্রোডাক্টের উপর লাগানো হয়। আর পিডিএফ যে ইনভয়েস এটা আমার নিজের কাছে রাখা হয়, ঠিক আছে। অথবা আপনি খামের ভিতরে প্রোডাক্টের ভিতরে আপনি এটা চাইলে ঢুকাই দিতে পারেন যে আসলে কত প্রাইসের দাম কত, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু প্যাকিং স্লিপে কোনো প্রাইস থাকে না। ওকে, সো এখান থেকে আমরা এটাকে প্রিন্ট করব, করে প্যাক করে পাঠিয়ে দেবো। আমার ই কমার্স ওয়েবসাইট কমপ্লিট, আমার ই কমার্সে খালি আসবে যাবে আর খালি টাকা কামাবো, ঠিক আছে। আচ্ছা, তো একটা জিনিস মনে রাখবেন, ই কমার্স ওয়েবসাইট শুধু থাকলে হয় না, বর্তমান যে যুগ চলতেছে এফ কমার্স, ই কমার্সের টার্মটা পুরোটাই ভুলে যাবেন, ঠিক আছে। ই কমার্স বলতে আসলে এখন আর কিছুই নাই, পুরোটাই হচ্ছে ডিপেন্ডেন্ট হচ্ছে এফ কমার্স। তো আপনি কি করবেন, আপনি যদি এফ কমার্সে আপনি যদি কিছু করতে না পারেন, তাহলে ই কমার্স ওয়েবসাইট মানুষকে শুধু বানায় দেবেন, আর নিজের বিজনেসের জন্য ই কমার্স আর এফ কমার্স দুইটাকে ইন্টিগ্রেট করে নিজের বিজনেস করবেন, ঠিক আছে। কারণ আপনি যদি একটা বুস্ট না করেন, এখন আর অর্গানিক ভাবে আপনি ওইভাবে কোনো সেল দিতে পারবেন না, আপনার যদি সেই লেভেলের প্রোডাক্ট না হয়, ঠিক আছে। যদি একটা কোরিয়ান ফেস ওয়াশ যদি নিয়ে আসেন বা কোরিয়ান বিউটি প্রোডাক্ট যদি নিয়ে আসেন, তাহলে হয়তো আপনার বুস্ট করা লাগবে না। বা হচ্ছে বেবি প্রোডাক্ট গুলা যদি নিয়ে আসেন মালয়েশিয়া থেকে, তাহলে হয়তো আপনার বুস্ট করা লাগবে না। বাট
আপনি যদি এই যে গুলিস্তান থেকে পণ্য নেন বা হচ্ছে এই টাইপের কিছু পণ্য নেন, ঠিক আছে, তাহলে আপনার বুস্ট ছাড়া কোনো গতি নাই, ঠিক আছে, বুস্ট ছাড়া আপনি কোনো সেল পাবেন না। কারণ ফেসবুক অ্যালগোরিদম অলরেডি রেজাল্ট পাবলিশ করছে যে এখন ফেসবুকের এমন হয়েছে যে অর্গানিক ভাবে সে শুধুমাত্র 1 থেকে 2% সেল এনে দিতে পারবে, তাও শুধুমাত্র ওই টাইপের প্রোডাক্ট। বাট স্যাচুরেটেড যদি কোনো প্রোডাক্ট হয়ে যায়, যে প্রোডাক্ট গুলো অলরেডি স্যাচুরেটেড, সবাই ওইটা নিয়ে বিজনেস করতেছে, তাহলে সেখানে আপনি কোনো সেলই পাবেন। হ্যাঁ, তো ই কমার্স আর কমার্স দুইটাকে ইন্টিগ্রেট না করতে পারলে তাহলে কিন্তু লস, তাহলে আপনি করতে পারবেন না। সো আমরা এখানে দেখলাম তাহলে ই কমার্সের ফুল বিষয়টা মোটামুটি আমাদের কমপ্লিট, ঠিক আছে। এই জিনিসগুলো বুঝতে পারছেন তো? ই কমার্সের ড্যাশবোর্ড থেকে শুরু করে ই কমার্স সেটআপ থেকে শুরু করে যা কিছু সবগুলোই আমরা মোটামুটি আজকে এখান থেকে শেষ করলাম। আরেকটা জিনিস আছে, সেটা শুধুমাত্র ই কমার্সের জন্য না, সেটা যে কোনো ওয়েবসাইটের জন্য, সেটা হচ্ছে চ্যাট বট ইন্টিগ্রেট করা, ঠিক আছে, মানে চ্যাট বাটন। ওই যে আপনি যখন আসলেন আমার ওয়েবসাইটে এসে তো প্রথমে কথা বলবেন, ঠিক আছে, কারণ এইটা যদি কথা বলার কোনো অপশন না রাখেন তাহলে কিন্তু সমস্যা। কিন্তু এটা আমরা আজকে দেখবো না, এই যে এইখানের মধ্যে আমরা শো করাবো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ শো করাইতে পারি বা হচ্ছে মেসেঞ্জার শো করাইতে পারি বা অনেক কিছু শো করাইতে পারি। এইটা কেমনে করবো, এটা আমাদের ফুল আলাদা একটা ক্লাস, এটা আমরা যে কোনো ওয়েবসাইটেই করতে পারি, ঠিক আছে। এবং ফাইবারে গিয়ে দেখবেন শুধুমাত্র এই যে হোয়াটসঅ্যাপ বাটন সেটআপ বা হোয়াটসঅ্যাপ বাটন ইন্টিগ্রেট, এটা নিয়ে আবার সার্ভিস আছে, ঠিক আছে, মানুষজন দিচ্ছে। সো এটা আমরা শিখবো। আর আজকে হচ্ছে করবো না আমরা আর, হ্যাঁ, আমরা হচ্ছে লিড জেনারেশনের যেটা বলছিলাম, সো লিড জেনারেশনের লাইভটা আমি দেখাবো না, আমি নেক্সট দিন লিড জেনারেশনের লাইভ আর হচ্ছে ওই যে চ্যাট বাটন ইন্টিগ্রেট, এই দুইটা দিয়ে আমরা নেক্সট ক্লাসটা করবো, ঠিক আছে। আর আপনাদের পরীক্ষা তাহলে আমরা মে মাসে নিই, হ্যাঁ। আপনার আরেকটু প্র্যাকটিস করেন, যেহেতু অনেক আগের থেকেই বলে দিলাম, ঠিক আছে, আমি গ্রুপেও বলে দিব যে মে মাসের মাঝামাঝির দিকে বা প্রথম দিকে না, একটু মাঝামাঝির দিকে আমরা একটা এক্সাম নিয়ে নেবো, ঠিক আছে, 100 মার্কের এক্সাম। সো আমরা যতগুলো ক্লাস করছি তার জন্য কিছু হিন্টস আমি দেবো, এবং তার কি টাইপের কি হইতে পারে না হইতে পারে এগুলো আমি দেবো, এটা আর কি। এবং সেটার উপর দেখি আমি জিপিতে জানাবো, ওইটার উপর একটা প্রাইসিং এর ব্যবস্থা রাখবো, ঠিক আছে। সো আজকের ক্লাস এখানেই, আমি এটাকে রেকর্ডিংটা অফ করলাম। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে